এসএসসি জেনারেল ম্যাথের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আসছি আজকে। তো চ্যাপ্টারের নাম হচ্ছে সূচক ও লগারিদম। তো সূচক এবং লগারিদম এই ২ টা জিনিস সম্পর্কে আজকে আলোচনা করব। অ্যান্ড এটা অনেকেই জানার কথা। যাদের একবার রিভাইজ দেওয়ার প্রয়োজন, আমার মনে হয় না এই ক্লাসটা তাদের দরকার আছে। যারা একেবারে শুরু থেকে টুকটাক বুঝে চ্যাপ্টারটা এগিয়ে নিতে চাও কম সময়ে, তাদের জন্য। খুব একটা বেসিকে যাব না। সূচকের অনেক কিছু তোমরা বীজগণিতে পড়ছো এর আগে। তো সূচক থেকে মূলত ওই যে বীজগণিতের কিছু জিনিস থাকে না, ওই যে বলে না বেস সেম থাকলে পাওয়ারে পাওয়ারে হচ্ছে যোগ, তারপর মানে গুণ হলে আর কি, তারপর বেস সেম থাকলে ভাগ আকারে থাকলে রাশিগুলোর পাওয়ার পাওয়ার বিয়োগ হয়। তো এই কনসেপ্ট গুলো আসলে সূচক থেকেই মূলত আসছে। সূচক মানে কি এটা তো তোমরা জানো। সূচককে আমরা আমরা সূচক সাধারণত বলি না। আমরা সবকিছু বাংলায় করলেও এই জায়গাতে আমরা একটু অ্যাডভান্সড, আমরা এটাকে পাওয়ার বলি। ওকে, তো পাওয়ার কি এটা তো বুঝতে পারতেছো, যে যখন আমার বীজগাণিতিক কোনো রাশির উপর, এটা শুধু বীজগাণিতিক রাশি না, এটা নর্মাল সংখ্যার ক্ষেত্রেও, ধরো এই যে এক্স এর উপর স্কোয়ার আছে, এটা হচ্ছে এখানে আমার এক্স এর পাওয়ার 2। এটা যদি আমি কোনো সংখ্যার ক্ষেত্রে লিখি যেমন 2 স্কোয়ার, এখানে আমার কি এটা হচ্ছে পাওয়ার। অর্থাৎ পাওয়ার হচ্ছে ওই সংখ্যাটা ততবার গুণ করে, যেমন 2 স্কোয়ার মানে 2 কে আমি 2 বার গুণ করব। 4 কিউব যদি আমি লিখি, সেটা আমি কি করব, 4 কে 3 বার গুণ করব। তো এইগুলা হচ্ছে পাওয়ারের বৈশিষ্ট্য। এগুলো নতুন করে আমি তেমন কিছু এই সম্পর্কে বলতে চাচ্ছি না। যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই চ্যাপ্টারে কি কি জিনিস কাজে লাগতে পারে। আজকে আমরা মূলত 4.1 দেখব। সম্পূর্ণটা হয়তো দেখতে পারবো না, যতটুকু পারি পারবো। আর যতটুকু বাকি থাকবে এটা আবার পরবর্তীতে পার্ট হিসেবে অ্যাড করে দিব। 4.1 এ আমাদের ফার্স্টে 2টা সূত্র দিয়ে শুরু করতে হয়, যেটা তোমরা অলরেডি জানো, এর আগে পড়ছো। তো সূচকের 2টা সূত্র আমাদের অফিসিয়ালি আমাদের যেই জেনারেল ম্যাথ বইটা, সেখানে 2টা সূত্র এভাবে লেখা। একটা হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। এটা তোমরা জানো, যদি বেস সেম থাকে তাহলে কি গুণ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে রাশি দুটো কি হয়, যোগ হয়। এবং আরেকটা সূত্র আছে, সেটা কি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এটাকে আমরা তো দুই ভাবে লিখতে পারি। হ্যাঁ, আমরা এতদিন একটা জিনিসই জানতাম, এখন আরেকটা জিনিস, এটা না, খুব একটা বেশি ডিফারেন্স কিছু না। তো এটাকে দুই ভাবে লেখা যায়। যেটা আমরা এতদিন জানতাম সেটা হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস 1, যেহেতু ভাগ আকারে আছে, বেস সেম, পাওয়ার পাওয়ার বিয়োগ হবে। আর এটার আরেক ভাবে লেখা যায়, সেটা হচ্ছে কি 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। তো এটা কখন, এটা হবে যখন আমার m এর মান 1 এর থেকে বড় হবে। এখন এই জিনিসটা কি, হ্যাঁ, বড় বা সমান হবে। তো এই জিনিসটা হচ্ছে, ধরো যেহেতু আমি এখানে বিয়োগ করব, তো বিয়োগের বেলা একটা রুলস, তো এটা তো ছোটবেলার রুলস, যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তো উপরের পাওয়ারটা যদি বেশি থাকে, নিচের পাওয়ারটা যদি কম থাকে, তখনই তো আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে পারবো নাকি। এটা হচ্ছে সিম্পল রুলস, খুব সিম্পল কথাবার্তা, এখানে পেঁচানোর মতো কিছু নাই। উপরের পাওয়ারটা যদি বড় হয়, নিচেরটা যদি ছোট হয়, তখন আমরা কি করব, তখন উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করব। এখন যদি কখনো উপরেরটা ছোট হয় নিচেরটা বড় হয়, তখন আমাদের এইটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এইটা আমি কখন অ্যাপ্লাই করব, যখন নিচেরটার মান উপরেরটা থেকে বড় হবে। এখন এইটা আমরা খুব একটা সাধারণত অ্যাপ্লাই করি না, আমরা এটাও ঠিক ওটার নিয়মে করে ফেলি, যেহেতু আমরা ইনভার্সের ফর্মুলাগুলো জানি। তো আমরা ওইখানেও ঠিক সেম ছোটটা থেকে বড়টা বিয়োগ করে যখন ইনভার্সে আসে 1/সামথিং বসায় দিই। ওইটা করা যায়, এটা করা তাই, এটা হচ্ছে এক লাইনে শর্টকাটে করা। আর ওটা হচ্ছে আমার বিয়োগ করার পর, যেহেতু উপরে মাইনাস আছে, ওটা ওই যে 1 বাই ওইটা দিয়ে লিখে দিতে, ওটা কোনো বিষয় না। ওটা আমরা যখন অঙ্ক করবো তখন চাই না যাবো। আপাতত তোমরা এই যে এতটুকু আর এতটুকু পড়লেই হবে, এইটা খুব একটা আমলে নেওয়া দরকার নাই আমার মতে, কারণ এটা খুব একটা কাজে লাগেও না ম্যাথে আসলে, যারা ওই যে এটা দিয়ে করতে অভ্যস্ত। কারণ ক্লাস 6-7 থেকে আমরা এটা পড়ে আসতেছি, তো এটা আবার নতুন করে এই জিনিসটা মাথায় ঢুকাইলে এই জিনিস প্যাচ লাগতে পারে। তো এই জিনিসটা আসলে এখন ইয়াতে করা দরকার নেই, জাস্ট জানার জন্য মনে রাখো। যখন সময় এমসিকিউতে আসে না বহুপদী সমাপ্তি সূচকে, যে নিচের কোনটি এই সূচকের সূত্র, তখন এটা দিয়ে এটা দিতে পারে, এটা দিয়ে এটা দিতে পারে, এটা দিয়ে এটা দিতে পারে, এই সেটের শর্তগুলো একটু উল্টাপাল্টা করে দিতে পারে, তখন একটু এটা এমসিকিউর জন্য খুব বেশি কাজে লাগবে। এবং এমসিকিউতে তো আর ওই যে ওই অপশন নাই যে আমরা স্যাররে বলবো স্যার এটা আমরা এইভাবে না করে ওইভাবে করতে পারি। এমসিকিউতে সরাসরি তুমি দাগাইবা, ভুল হলে ভুল, সঠিক হলে সঠিক। তো এমসিকিউতে যাতে ভুল না যায় সেজন্য এটা এখন এটা মনে রাখতে হবে। এমনিতে ম্যাথে এটা অ্যাপ্লাই না করলেও চলবে, সরাসরি বড় ছোট যাই থাকুক এটা দিয়ে করে, উপরে মাইনাস আসলে 1 বাই ওটা দিয়ে করে দিতে পারবো। এটা যখন আমরা অঙ্কগুলোর দিকে আগাবো তখন ক্লিয়ার হয়ে যাবা। আসলে ব্যাপারটা কি, যখন আমি বেসিক জিনিসটা পড়াই, অঙ্ক করতে গিয়ে অনেকে ওই জিনিসটা পারে না। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সারা বিশ্বের সবার ক্ষেত্রে। কিন্তু যখন তুমি দুই একটা অঙ্কের এক্সাম্পল দেখবা, অ্যান্সার দেখবা, তখন দেখবা যে ওই অঙ্কটা তোমার কাছে, পরবর্তী অঙ্কগুলো তোমার কাছে ইজি লাগতেছে। তো এই হচ্ছে কাহিনী।
আরো কিছু জিনিস আছে, যেমন ওই যে যদি আমি সেম পাওয়ার আকারে দুইটা রাশির গুণ করি, পাওয়ার সেম, হ্যাঁ, এবার কি ইয়া আলাদা, বেস আলাদা কিন্তু পাওয়ার সেম, এগুলো সূত্র না, এগুলো জাস্ট মনে রাখবা। তখন আমার কি দুইটা রাশি একসাথে করে উপরে পাওয়ার দিতে পারি। এটা খুব সিম্পল একটা জিনিস। এরপর এটা ভাগের ক্ষেত্রেও সেম। ধরো তুমি দুইটা রাশিকে আহ, আলাদা আলাদা ভাবে পাওয়ার করে ভাগ করবা, তাই এখন কি রাশি দুইটা ভাগ করে পাওয়ার এক দিয়ে দিতে পারে। এগুলো আসলে খুব ওই বেসিক জিনিসপাতি, এবং এগুলা লাগবে ম্যাথের ক্ষেত্রে, খুব বেশি কাজে লাগে যখন এরকম থাকে, এটা ভাঙ্গা এরকম করতে হয়। অনেকগুলা ম্যাথ আছে এরকম মিলানোর জন্য, ম্যাথে এই জিনিসগুলা খুব বেশি কাজে লাগবে। তো এই জিনিসগুলো একটু দেখা রাখো, আমার কোনো লাভ নাই, লাভ তোমার। ওকে, এরপর আসো শূন্য ও ঋণাত্মক সূচক। শূন্য ও ঋণাত্মক সূচক আমার যেটা, এটা হচ্ছে এই যে একটু আগে যেটা বললাম ইনভার্সের ব্যাপার। যেমন যদি আমার কখনো এ ইনভার্স এম থাকে, এ টু দি পাওয়ার মাইনাস এন, এ টু দি পাওয়ার মাইনাস এন থাকে, তখন এই জিনিসটাকে আমি 1 বাই এ টু দি পাওয়ার এন লিখবো। এটা একটা সূত্র, মানে কাইন্ড অফ সূত্র আকারে মনে রাখবা, হ্যাঁ, যে এ টু দি পাওয়ার এন যদি আমি লিখি উপরে মাইনাস আকারে, তাহলে এটারে আমি 1/a টু দি পাওয়ার এন লিখবো। এটা হচ্ছে সূত্র বলা যেতে পারে। তাহলে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই এন এর জায়গায় যদি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে, তাহলে আমি কি লিখবো, কি হবে, 1/a টু দি পাওয়ার 1, ওয়ান এ টু দি পাওয়ার ওয়ান মানে তো এই নাকি, তো এর জায়গায় যদি এখানে এন এর জায়গায় যদি -2 থাকে, তাহলে আমি কি লিখবো, 1/a স্কয়ার। অর্থাৎ এখানে মাইনাস থাকা মানে 1 বাই ওই বাকি দুইটা, এখানে মাইনাস থাকা মানে 1/a টু দি পাওয়ার এটা, এখানে মাইনাস থাকা মানে 1/a টু দি পাওয়ার এটা। তো এটা হচ্ছে বেসিক, এই ইনভার্সের বেসিক। তো এটা মনে রাখবা, অঙ্কের ভিতরে অনেক জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায়। তো এরপর আসো আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ম্যাক্সিমাম ম্যাথে এটা হয়, বাম পক্ষ ডান পক্ষ এই প্রমাণ করতে বলে, ডান পক্ষে থাকে 1, তখন আমরা যে একটা টাইমে দেখি যে আর 1 আসে না, কারণ কি, কারণ আমাদের কিছু একটার পাওয়ার 0 আসে, যেমন a টু দি পাওয়ার 0, হ্যাঁ, এটার মান হবে 1। a টু দি পাওয়ার 0 না শুধু, পৃথিবীতে এখন তোমার তো ক্লাস এই 9 এর বই, তো এটাতে খুব জটিল কিছু নাই, শুধু এতটুকু মনে রাখো যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে মানে 1, এখন সেটা কোনো কিছু যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু। আমি এখন এখানে একদম কোনো ডিটেলসে যাব না, কারণ তোমার বইয়ে জটিল কিছু নাই। সো কেউ যদি বলে যে এটার পাওয়ার 0 হলে 1 হবে না, ওটা এখন তোমার কান দেওয়া দরকার নাই তো, কারণ তোমার বইতে জটিল কিছু নাই, তোমার এখন যতটুকু লাগবে তুমি ততটুকু পড়ো, এর বাইরে দরকার নাই কিছু করার। তো পৃথিবীতে যত কিছু আছে শুধু এটা মনে রাখো, এখনকার জন্য, এটা এসএসসি লেভেলের জন্য, যা কিছু আছে পাওয়ার 0 থাকলে 1, যা কিছু পাইবা ম্যাথের মধ্যে পাওয়ার 0 থাকলে 1, পাওয়ার 0 থাকলে 1। এই হচ্ছে আমার টুকটাক বেসিক, আশা করি আর তেমন একটা বেসিক নাই। ম্যাথে যাওয়া দরকার, চলো আমরা ম্যাথে যাই। এবং এই পাশে একটা ম্যাথ আছে, উদাহরণ 1, পেজ নাম্বার 78, হ্যাঁ, বইয়ের 78 নাম্বার পেজের উদাহরণ 1। এটা কত কত সালের কত এডিশনের বই আমার জানা নাই, তোমার বই হয়তো বা উদাহরণ 1 আর কি, মেইন কথা হচ্ছে উদাহরণ 1। তো উদাহরণ 1-এ আমার দুইটা ম্যাথ আছে। ক নাম্বারে আছে এই যে মান নির্ণয় করো, তো দুইটারই মান নির্ণয় করতে বলছে। ক নাম্বারে আছে 5 টু দি পাওয়ার উপরে 5 স্কয়ার, নিচে হচ্ছে 5 কিউব, এটার মান নির্ণয় করতে বলছে। তো এটা আমরা কেমনে করব, ওই দেখো ওই যে এখন আবার এখানে ওই অন্য সূত্রটা অ্যাপ্লাই করতে পারা যাবে, কারণ ওই যে উপরের পাওয়ার ছোট নিচের পাওয়ার বড়, তো আমরা উল্টা করে 1 বাই এটা থেকে এটা বিয়োগ করব, ওইভাবেও করতে পারি চাইলে, অথবা তুমি চাইলে আহ, সরাসরি করতে পারো। সরাসরি কেমনে, ওই যে বীজগণিতের যে নরমাল যেটা শিখছি, যে বেস সেম থাকলে পাওয়ার পাওয়ার কি হয়, বিয়োগ বিয়োগ হয় যদি ভাগ আকারে থাকে, তাহলে আমরা ওইভাবেও করতে পারি চাইলে। দেখো এখানে কি, এখানে আছে 2, এখানে আছে 3, যেহেতু ভাগ আকারে আছে এবং বেস সেম, কি হবে, বিয়োগ হবে। তো 2 থেকে 3 বাদ দিলে কি হয়, -1। এখন একটু আগে আমরা পড়ছি যে মাঝখানে মাইনাস থাকলে কি, মাঝখানে মাইনাস থাকলে মানে হইতেছে 1 বাই এইটা হবে 5, আর এদিকের পাওয়ারটা 5 এর উপর বসে যাবে, তাহলে 5 এর উপর যদি 1 বসে অ্যান্সার কি হবে, অ্যান্সার শুধু 5 হবে। ওকে, তাই এটা হচ্ছে আমার ক নাম্বারের অ্যান্সার। খ নাম্বারে আমার কি দেওয়া আছে, দেখো খ নাম্বারে দেওয়া আছে হচ্ছে 2/3 টু দি পাওয়ার 5 ইন্টু 2/3 টু দি পাওয়ার -5, 2/3 টু দি পাওয়ার -5। এগুলো খুব বেসিক ম্যাথ। এখন দেখো দুইটারই কিন্তু বেস সেম, দুইটারই 2/3 বেস, এবং গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে কি, যদি বেস সেম থাকে পাওয়ার পাওয়ার যোগ হবে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, 2/3 টু দি পাওয়ার 5, পাওয়ার পাওয়ার যোগ হবে, তাহলে এটার সাথে যোগ হবে এইটা, এটা আবার কি, এটা আবার -5। এখন একটু হিসাব করি তো, দেখো তো 2/3 উপরে 5, প্লাসে মাইনাসে -5। এখন একটু ভেঙে ভেঙে করতেছি, যখন নিজেরা করবো এগুলো আর ভেঙে ভেঙে করা লাগবে না যদি পারো।
তাহলে 0। এই যে একটু আগে বলছিলাম পৃথিবীর সবকিছুর উপর পাওয়ার 0, এটার অ্যান্সার কত হবে? 1। এখন আপাতত এটাই মনে রাখো, এখন আর অন্য কিছু মাথা ঢুকানোর দরকার নেই। এখন এত অ্যাডভান্স লেভেল নিয়ে ভাবা দরকার নেই, এতটুকু মনে রাখলেই হবে। পৃথিবীর যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1। তা আমার এই দুইটা অঙ্ক শেষ এক হিসেবে। সরল আছে উদাহরণ 2 এ। উদাহরণ 2 এর সরলগুলো আমরা এখন করব। এটা আশা করি তোমরা বুঝছো। যদি কোথাও সমস্যা থাকে আমাকে বলবা কমেন্টে, ওকে? তো আমাদের উদাহরণ 1 ডান। তো চলো উদাহরণ 2 করি। উদাহরণ 2 এ আমার যে সরলগুলো আছে, ক নাম্বারে আছে হচ্ছে আমার এটা। কি আছে? 5 টু দি পাওয়ার 4 ইনটু 8 ইনটু 16 উপরে। তাহলে 5 টু দি পাওয়ার 4 ইনটু 8 ইনটু 16। আর নিচে আছে কি? নিচে আছে 2 টু দি পাওয়ার 5 ইনটু 125। ওকে। তো এগুলো আমরা কেমনে করব মনে রাখবা। এই ধরনের সরলগুলা সব সময় আমরা মৌলিক সংখ্যায় কনভার্ট করে করব। কোন সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন এইসব অঙ্কে সাধারণত আমার বইয়ে যে সকল মৌলিক সংখ্যাগুলো লাগে এগুলো হচ্ছে 2, 2, 3, 5, 7, এই তো 11 মাঝে মধ্যে লাগতে পারে, বাট আমার মনে হয় না লাগবে। তো 2, 3, 5, 7ই বেশিরভাগ সময় লাগে। আমরা চেষ্টা করবো এই যে বড় বড় যে সংখ্যাগুলো আছে, যেমন এটা তো অলরেডি 5 টু দি পাওয়ার 4 আকারে, অর্থাৎ 5 আছে। এখানে 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 2 আছে এখানে। অর্থাৎ বেস গুলাকে আমরা মৌলিক সংখ্যায় কনভার্ট করব। কোন জিনিসগুলা? অবশ্যই বেস গুলা, হ্যাঁ? বেস গুলাকে আমরা মৌলিক সংখ্যায় কনভার্ট করব। তো দেখবো আমরা ক্যালকুলেটর করে দেখবো 8 কে কিভাবে করা যায়, 16 কে কিভাবে করা যায়, 125 কে কিভাবে করা যায়। তো এগুলো যখন তুমি আহ 7-8টা অঙ্ক করে ফেলবে এইগুলার, তখন বুঝে ফেলবা যে তখন দেখবা যে একই একই টাইপের সংখ্যা আসতেছে অনুশীলনীতে। অর্থাৎ যে সংখ্যাগুলো থাকবে সেগুলো তুমি এমনিতেই মৌলিক সংখ্যায় কনভার্ট করতে পারবা। যেমন আমার এগুলো করতে করতে অভ্যাস হয়ে গেছে, আগে করছিলাম। সো এখন কোনটা কোন পাওয়ারে নিলে কি হবে, যেমন 8 কে আমি 2 টু দি পাওয়ার 3 আকারে লিখতে প্রথম তোমার একটু কষ্ট হবে, খুঁজে বের করতে হবে যে 2 এর পাওয়ার দিয়ে করতে হবে, 3 এর পাওয়ার দিয়ে করতে হবে, হ্যাঁ? বাট একটা টাইমে গিয়ে দেখবো যে না, এগুলো আমার একদম মুখস্থ হয়ে গেছে, মানে কোনটার পাওয়ার কি হবে এটা আমি বুঝে যেতে পারি। যেমন 16 কে 2 টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারি, তারপর এদিকে থাকবে 2 টু দি পাওয়ার 5, আর 125 কে আমি 5 কিউব আকারে লিখতে পারি। এগুলো ক্যালকুলেটরে করে দেখো, একদম সেম টু সেম সংখ্যা আসবে। তবে এই যে এই অঙ্কটা দেখলে, এই অঙ্কটা থেকে এই তিনটা জিনিস একটু মনে করে নাও। যেমন 8 মানে 2 কিউব, 16 মানে 2 টু দি পাওয়ার 4, আর 125 মানে 5 কিউব। তো একটা অঙ্ক করবা এরকম দুই তিনটা মুখস্থ হয়ে যাবে, আরেকটা অঙ্ক করবা এরকম দুই তিনটা মুখস্থ। পরবর্তীবারে তোমার আর ক্যালকুলেটর ঘাটাঘাটি করা লাগবে না, কারণ এগুলো আসবে 2 নাম্বারের জন্য। তুমি পরীক্ষার হলে কতক্ষণ সময় পাবা যে এটার জন্য আবার আলাদা ক্যালকুলেটর ঘাটাঘাটি করবা, তোমার টাইম নষ্ট হবে না? তো এখন কি করবো আমরা, এখন যে সেম বেস গুলো আছে ওগুলো এক সাইডে আনবো, আর বাকিগুলো এক সাইডে নিব। যেমন এখানে 5 এর আছে 4, 5 এর আছে 3। তো 5 এর এদিকে আছে 4, এদিকে আছে 5 এর পাওয়ার 3। তো 5 দুইটা কি ভাগ আকারে আছে না, দেখো তো, একটা উপরে একটা নিচে। তো যেহেতু বেস সেম এবং ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার গুলা কি বিয়োগ হবে। তাহলে 5 আমি আলাদা লিখলাম, এবং এটার পাওয়ার উপরে কি 3, আর এই পাশে 4, আর এই পাশে কি 3। যেহেতু ভাগ আকারে আছে এবং বেস সেম, পাওয়ার গুলা বিয়োগ হবে। 5 এর কাজ শেষ। এবার আসো 2 এর কাজ করি। 2 দেখো, 2 এর এই দুইটা বেস সেম, গুণ আকারে আছে, ঠিক আছে? তার মানে 3 আর 4 কি হবে? যোগ হবে। একটু মনোযোগ দাও এখানে, একটু ভালো করে মনোযোগ দাও। 2 এর এইটা আর এইটা, এই দুইটা কি গুণ আকারে আছে না দুইটা সংখ্যা? এবং যেহেতু গুণ আকারে আছে, বেস গুলাও সেম, তাই পাওয়ার গুলা কি হবে? যোগ। এবং এই দুইটার সাথে এই যে নিচেরটা কি আকারে আছে? ভাগ আকারে আছে না? তাহলে নিচেরটার পাওয়ার কি হবে? উপরেরটা দুইটার যেহেতু গুণ আকারে আছে, পাওয়ার গুলা যোগ হয়েছে, তাহলে নিচেরটার পাওয়ার কি হবে? যেহেতু ভাগ আকারে আছে, বিয়োগ হবে। এইটা বুঝলে তোমার আর সূচকে কোনো সমস্যা থাকবে না। একটু ভালো করে মনোযোগ দাও। প্রয়োজনে 10-15 সেকেন্ড পিছায়া ভিডিওটা তুমি আমার কথাগুলো আবার শুনো, এবং কথার সাথে সাথে আমি যেখানে যেখানে আঙ্গুল নাড়াইছি সেখানে সেখানে লক্ষ্য করো। তো 5, 4 থেকে 3 বাদ গেলে 1, 5 এর উপর যদি 1 থাকে তাহলে অ্যান্সার 5ই হয়। 3 আর 4 7, 7 থেকে 5 বাদ গেলে 2, তাহলে এখানে কি 2 স্কয়ার। তাহলে 5 ইনটু 2 স্কয়ার মানে কি 5 ইনটু 4, 4 5 কত? 20। অর্থাৎ এই ম্যাথটা আমার এখানে সমাপ্ত। তো এই ম্যাথগুলো আশা করি কোনো একটা খুব একটা সমস্যা নাই। এটা বুঝতে পারছো যে পাওয়ার কি হয় কি থাকলে। আসো এবার খ নাম্বারটা করি। এটা আশা করি বোঝা হয়ে গেছে। তো খ নাম্বারে আছে আসলে এরকম আছে। খ নাম্বারটা উপরে আছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n
-4 ইনটু 2 ইনভার্স 2 টু দি পাওয়ার n মাইনাস 2 আর নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এইটা কেমনে করব? এইটা করার জন্য খুব সহজ উপায় হচ্ছে আমার মৌলিক সংখ্যায় কনভার্ট করতে হবে। যেহেতু বাকি সবগুলা মৌলিক আছে, 4 টা নাই, তো 4 টাকে আমি মৌলিক সংখ্যা নিব। এখানে 3 ইনটু 2 টু দি পাওয়ার n থাক, 4 কে আমি লিখব কি 2 স্কয়ার। আর এদিকে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2। এই যে ডট চিহ্নগুলো দেখবা মাঝখানে, এগুলোর মানে কিন্তু গুণ। এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে গুণ। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তো আমার এইখানে দেখো এখন উপরে কি করা যায়। উপরে কিন্তু এই দুইটার বেস সেম না, একটা 3 একটা 2, তো এগুলো নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। এই দুইটার আবার বেস সেম, দেখো 2 2 সেম এবং গুণ আকারে আছে। তাহলে কি করতে হবে তোমরা জানো। তো এটা যেহেতু সেম না, এটা আমি রাইখা দিলাম। এটার বেস সেম 2 আর 2, তাহলে গুণ আকারে আছে দুইটা এবং কি হবে, পাওয়ারগুলা যোগ হবে। তাহলে উপরে এই পাওয়ারগুলা যোগ করে দিই। প্রথমটার পাওয়ার আছে 2, এটার সাথে যোগ হবে কি n মাইনাস 2। আর নিচে তো আমার গুণও নাই ভাগও নাই, বিয়োগ আছে, তো নিচে আমি কিছু করতে পারবো না। নিচে একটা কাজই করতে পারবো। কি কাজ? এই যে এটা যেহেতু -1 আছে, এটা যেহেতু মাইনাস আকারে আছে, তাহলে কি এইটারে উপরে রেখা এটার নিচে নিয়ে নিতে পারবো। ওই যে মাইনাসের ফর্মুলাটা কিরকম দেখো, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কি, মাইনাস যেহেতু আছে, মাইনাস কখন হয়, যখন ভাগ আকারে থাকে। কি থাকে? ভাগ আকারে থাকে। তো যেহেতু ভাগ আকারে থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে কি আমি ভাগ আকারে লিখতে পারি না? একটু ভালো করে একটু জিনিসটা কল্পনা করো তো। দেখো এই লাইন আর এই লাইন সেম হয় কিনা। দেখো এটা যদি আমি আবার এই লাইনে কনভার্ট করতে চাই, বেস সেম, ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে? বিয়োগ। তো সেম ভাবে পাওয়ার গুলো যদি বিয়োগ আকারে থাকে, আমি কি বেস একই রেখে ভাগ আকারে লিখতে পারি না? অবশ্যই পারি। বীজগণিতে পারি না বলতে কিছু নাই। যখন আমার ভ্যালু সমান থাকবে, তখন আমি এটারে আমার মন মতো করে যেভাবে ইচ্ছে ভাবে লিখতে পারবো। শুধুমাত্র মানের পরিবর্তন করা যাবে না। এখানে দেখো তো মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। দেখো এইটা আর এইটা দুইটা তো সেমই লাইন নাকি, এটা সমান সমান ওটা আমি লিখতে পারি না। এই যে বেস সেম, ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে? বিয়োগ। তো যেখানে মানের পরিবর্তন হবে না, সেখানে আমি আমার মতো করে সাজাতে পারবো। বীজগণিতে এই একটা স্বাধীনতা তোমার দেওয়া হয়েছে। এখন উপরে কি হয় দেখো, 3 ইন্টু 2 টু দি পাওয়ার n থাকলো, আর এদিকে 2 আর 2 কাটা, শুধুমাত্র 2 টু দি পাওয়ার n থাকে। নিচের লাইনে আমি 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি মনে হয়, হ্যাঁ পারি। 2 টু দি পাওয়ার n যদি আমি নিচে কমন নিই, এইটার এটা দিয়ে ভাগ দিলে 1 থাকে, মাইনাস এটার এটা দিয়ে ভাগ দিলে উপরে 1 থাকে, আর নিচে 2 টু দি পাওয়ার n মানে কি, সরি 2 টু দি পাওয়ার 1 মানে কি 2। ওকে, এখন এটা দেখি নিচে আরেক লাইন করতে পারি কিনা, আমার একটু কষ্ট হইতেছে, সমস্যা নেই। তাহলে উপরের লাইনে আমি 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি। 2 টু দি পাওয়ার n যদি আমি কমন নিই, এই পাশে থাকে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n ভাগ দিলে শুধু 3 থাকে। আর এই পাশে তো 2 টু দি পাওয়ার n ছাড়া কিছু নাই, এটা ভাগ চলে গেলে 1 থাকে। আর নিচে নিচে তো 2 টু দি পাওয়ার n আগে থেকেই আছে। দেখো একের থেকে যদি আমি হাফ বাদ দিই, ক্যালকুলেটরে তুমি করে ফেলো, একের থেকে হাফ বাদ দিলে হাফ থাকে একটা। ওকে, তো যেহেতু এটা এটার সাথে এই পুরো রাশিটা গুণাকারে আছে, মাঝখানে ব্র্যাকেট দেওয়া, এদিকে তো কোনো চিহ্ন নাই, তো এইটা বিয়োগ করার পর এটা কি হাফ থাকে, হাফটাকে এর সাথে গুণাকারে আছে, কারণ আমি গুণ চিহ্ন দিয়ে লিখে ফেলেছি। এখন পরের লাইনটা আমরা ডান পাশে করি। কি হয় দেখো, ও এদিকে তো একটা খুব সুন্দর একটা কাহিনী ঘটে গেছে। 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কাটা চলে গেছে, যেহেতু সব গুণাকারে আছে। 3 এর থেকে 1 বাদ গেলে উপরে থাকে 2, নিচে থাকে শুধু হাফ। এখন 3 লাইন হইলে মনে রাখবা, এই জিনিসটা মনে রাখো, এই যে মেইন দাগ যেটা, এটারে মেইন দাগ হিসেবে রাখবা। এটার খুব সহজ কাজ, ক্যালকুলেটরে করে দিবা। ঠিক আছে? ওই যে 991 ইএস প্লাস সিডব্লিউ যেগুলো আছে, ওগুলাতে করে দিবা। আর যদি একেবারে না পারো, তাহলে ওই যে উল্টায় দিবা। এটা কি নিয়মটা কি, মেইন দাগের উপরে যে সংখ্যাটা ওটা রাখবা, রাইখা নিচের যে সংখ্যাটা এদিকে উল্টা দিবা। তাহলে হাফরে উল্টাইলে হয় কি, উপরে 2 নিচে 1, দুই দুগুণে কত, অ্যান্সার হবে 4। এটা যদি না বুঝো, ক্যালকুলেটর আছে, বারবার বলতেছি। অনেকে আছে, আমি ইয়া দেখছি, দুর্বল স্টুডেন্টও দেখছি, যারা এই জিনিসটা বুঝতে চায় না, আমি বারবার করাইলে বুঝতে পারে না। যাক, এই জিনিসটা তোমার ওইভাবে করা দরকার নেই। মেন কথা হচ্ছে 3টা লাইন থাকলে নিচেরটা উপরেরটার সাথে গুণ হয়ে যাবে। এখন এটা অনেকে বুঝে না, সো এটা আমি বলবো যে এটা ক্যালকুলেটরই করো, যারা একেবারে বুঝে না। ওকে, এটার অ্যান্সার কত? 4। তা আমার উদাহরণ 2 শেষ। এরপর আমরা একটা মানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখবো, nth রুট। হুম, nth রুট জিনিসটা কি? n তম মূল যেটারে বলে, ইংলিশে আমরা বলবো nth রুট। nth রুট, ফার্স্টে আমার রুট জিনিসটা বুঝতে হবে। রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, যেমন রুট ওভার এক্স, এটার মানে কি, এক্স টু দ্য পাওয়ার হাফ। রুট ওভার ওয়াই মানে কি,
ওয়াই টু দি পাওয়ার হাফ। এখন nth রুট মানে কি, চলো আমরা স্কোয়ারিক রুট পড়ি আগে। স্কোয়ারিক রুট তো নাই। যদি এই পাশে কোনো সংখ্যা থাকে, ধরো এই পাশে 3 থাকলো, নরমালি কোনো সংখ্যা না থাকলে আমরা কি লিখবো, পাওয়ার হাফ। কিন্তু এই পাশে যদি কোনো সংখ্যা লিখবো থাকে তাহলে 1 বাই ওই সংখ্যাটা লেখা দিব। এই পাশে যদি 5 থাকতো তাহলে রুটের কি হইতো, রুট ওই যে এখানে আর 2 লিখতাম না, 1/5 লিখে দিতাম। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? মানে শুধুমাত্র রুট ওভার থাকলে ওই বেজের উপর পাওয়ার হাফ, আর রুটের উপর যদি এই পাশে কোনো সংখ্যা থাকে প্রশ্নে, তাহলে ওই পাওয়ার 1 বাই ওই সংখ্যাটা, ঠিক আছে? এখন যদি এখানে ধরো 7 থাকতো তাহলে আমি কি লিখতাম, এক্স টু দি পাওয়ার 1/7। এটা খুব মনে রাখবা, খুব 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 বেশি আসে, ঠিক আছে? তাহলে এই সূত্রটা কি ছিল, nth রুটের সূত্র হচ্ছে এইটা, এতক্ষণ যেটা বুঝলাম এইটা। যদি উপরে পাওয়ার n থাকে তাহলে কি লিখবো, এক্স টু দি পাওয়ার 1/n। মানে এখানে রুটের উপর যে সংখ্যাটা থাকবে আমি পাওয়ারে 1 বাই ওই সংখ্যাটা লিখবো। যদি কোনো সংখ্যা না থাকে শুধু রুট থাকে তাহলে 1/2 লিখবো। ওকে, তো এই হচ্ছে আমার রুটের হাবিজাবি। এটা আশা করি শেষ। এটা নিয়ে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, দ্বিধা দ্বন্দ্ব নাই, না থাকলে ভালো। উদাহরণ 3 আছে, উদাহরণ 3টা নিজে নিজে করবা, সূচকের অঙ্ক সহজ আছে। অনুশীলনীতে যখন যাব 3-এর মতো অনেক অঙ্ক পাওয়া যাব। সো ওগুলা যদি যখন করাবো তখন 3 এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে এটা তুমি নিজে নিজে বাসায় ট্রাই করবা। ওয়েল, এখন আমরা উদাহরণ 4 করব, যেহেতু এই যে nth রুটের টপিকটা পড়লাম। উদাহরণ 3 বারবার বলতেছি, বাসায় ট্রাই করবা, না পারলে জানাবা। উদাহরণ 4 সরল আছে। ক নাম্বারে দেখো কি আছে, ক নাম্বারে হচ্ছে 12 টু দি পাওয়ার হাফ, সরি 12 ইনভার্স হাফ। কি লিখলাম এটা, 12 ইনভার্স হাফ ইনটু কিউবিক রুট 54। এটা বলছে সরল করতে। ওয়েল, 54 রে কিভাবে ভাঙানো যায়? হুম, 27 দুগুণে 54। তো এগুলো একটু নিজে নিজে ক্যালকুলেশন করতে হবে। 12 রে কিন্তু কোনো মৌলিক সংখ্যা আকারে লেখা যায় না। 12 রে আবার আমি কি লিখতে পারি, লেখা যায় না, লেখা যায় না তো। 12 রে লেখা যায় 2 দুগুণে 4, 3 4 12, এই যে। মানে আমার চেষ্টা থাকবে যে মৌলিক সংখ্যা আকারে ভাঙানো। তাহলে 12 রে আমি লিখতে পারি 2 দুগুণে 4, 3 4 12, 2 দুগুণে 4 মানে কি 2 স্কয়ার, 2 স্কয়ার এটার সাথে 3 গুণ। দেখো এখন কিন্তু মৌলিক সংখ্যা এসে পড়ছে সব। তাহলে 12 রে আমি এভাবে লিখতে পারি। এগুলো একটু নিজে নিজে ভাবতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। আর এখানে আপাতত এটা থাক। 54 রে কিভাবে লিখতে পারি, 3 3 9, 3 নং 27, 27 দুগুণে 54। এটা এইভাবে লিখতে পারো, দেখো 3 3 9, 3 নং 27, 27 দুগুণে 54। এখন 3 আছে 3 বার, 3 3 বার মানে কি 3 কিউব, 3 3 বার মানে কি 3 কিউব। সূচকের অঙ্ক সূচক আকারে লিখবা। এমনি তুমি চাইলে নিজে আগে একবার ভাঙ্গিয়া ট্রাই করতে পারো, ঠিক আছে? খাতার ডান পাশে বাম পাশে ট্রাই করতে পারো। মনে আছে আমরা যখন ওই যে গুণনীয়ক বের করতাম কোন একটা সংখ্যার, তখন কি করতাম, ওই সংখ্যাটারে মৌলিক সংখ্যা আকারে ভাঙাইলাম। ওই যে মৌলিক সংখ্যার সাহায্যে গুণনীয়ক বের করা, মনে আছে? এটা তো মনে থাকার কথা, ক্লাস 6 এর মনে হয় ম্যাথ। যাই হোক, এটা নিয়ে এখন ওই টপিকে যাইতেছি না। এখন যেটা করাবো সেটা হচ্ছে কি, ওই যে সংখ্যাগুলো বড় সংখ্যা থাকলে মৌলিক সংখ্যা আকারে ভাঙাবো। ওকে, ভাঙাইলাম। এখন কি করা যায়, এখন আমার এদিকে তো মাইনাস আছে, তো মাইনাস থাকলে কি করতে হবে এটা আমি বলে দিছি আগেই। মাইনাস থাকলে কি, ওই 1 বাই এইটার পাওয়ার ওইটা, ওই যে একটা সূত্র দেখাইছিলাম, ওইটাই সূত্র না, অনুসিদ্ধান্ত টাইপ। যদি মাইনাস থাকে 1 বাই এই বেসটার পাওয়ার ওইটা। আর এইখানে এটা তো আমি বলছিলাম তোমার একটু আগে, একটু আগে একটু আগে দেখাইলাম যে রুটের উপর যদি কোনো সংখ্যা থাকে তাহলে পাওয়ার হবে 1 বাই ওই সংখ্যাটা। এখন একটা সুন্দর একটা ফরম্যাটে আসছে। এখন এই ফরম্যাটটা নিয়ে আমার কাজ করতে হবে। এই যে পাওয়ার গুলা ভিতরে গুণ করতে হবে। তাহলে 1/2 টু দি পাওয়ার 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 2 স্কোয়ার, স্কোয়ারে হাফ দিয়ে ভাগ দিলে 2 2 কাটা, 2 এর উপর পাওয়ার থাকবে কত 1, অর্থাৎ শুধু 2 থাকবে। আর 3 এর উপর পাওয়ার তো এমনিতেই হাফ থাকবে। এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই। কি হয়েছে এখানে, যেহেতু আলাদা আলাদা রাশি সেম পাওয়ার, ওই যে এই সূত্রটা পড়ছে, a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। এটা কি a b টু দি পাওয়ার n। যেহেতু এখানে দুইটা আলাদা রাশি ছিল এবং পাওয়ার সেম ছিল,
তাই কি করছি, আলাদা আলাদা ভাবে পাওয়ার গুলা রাশির উপর লিখছি। তো 2 স্কয়ারের উপরে যদি আমি এই পাওয়ারটা লিখি, স্কয়ার আর হাফ অর্থাৎ 2 আর 2 কাটা, একটার উপরে 2 একটা নিচে 2, তাহলে উপরে 2 আর নিচে 2 কাটা, শুধু 1 থাকবে। 2 এর উপর 1 থাকলে কত, 2 ই হয়। আর 3 এর উপর কি এই হাফটা বসে যাবে, যেহেতু 3 এর উপর আর কোনো পাওয়ার নাই, গুণটুন হবে না, সরাসরি হাফ বসে যাবে। এটার ক্ষেত্রেও সেম কাজ করি। দেখো, এই যে এটার ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করছি, যেহেতু দুইটার বেজ আলাদা, পাওয়ার সেম, তাহলে এই পাওয়ার গুলা বেজ গুলার উপর আলাদা ভাবে গুণ হবে, আলাদা আলাদা ভাবে আর কি। তাহলে এখানে আছে 3, এদিকে আছে 1/3, 3 আর 1/3 গুণ হলে কি কাটা, শুধু 1 থাকবে, 3 এর উপর পাওয়ার 1 দিলে কি 3 হয়। আর 2 এর উপর যেহেতু কোনো পাওয়ার টাওয়ার নাই, গুণটুন হবে না, সরাসরি 1/3 বসে যাবে। এখন উপরে 3 আর নিচে 3 টু দি পাওয়ার হাফ, এই দুটো নিয়ে কাজ করতে হবে। কিরকম কাজ দেখো, বেস তো সেম এই দুইটার, ভাগ আকারে আছে, একটা নিচে একটা উপরে। তাহলে উপরেরটার পাওয়ার হচ্ছে 1, নিচেরটার পাওয়ার হাফ, তাহলে 1 থেকে হাফ কি বিয়োগ হবে, যেহেতু ভাগ আকারে আছে, বেস সেম, তাহলে 1 বিয়োগ হাফ। 2 এর ক্ষেত্রেও সেম, উপরে আছে 1/3, নিচে আছে 1, তাহলে 1/3 থেকে 1 বিয়োগ হবে। এখন দেখো, 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই হবে, আর 1/3 থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে লসাগু করলে এদিকে থাকে 3, এদিকে থাকে 1 - 3 মানে -2, -2, তাহলে 2 টু দি 1/2 টু দি পাওয়ার 3/2, আর এদিকে কি 1/2 টু দি পাওয়ার হাফ, তাহলে স্কোয়ারটা করে দিলে, হ্যাঁ, আচ্ছা দেখো কি করা যায়, যেহেতু এখানে মাইনাস আছে, হ্যাঁ, তাহলে 3 টু দি পাওয়ার হাফ মানে কি, 3 টু দি পাওয়ার হাফ মানে √3, আর এদিকে যেহেতু মাইনাস আছে, তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 2/3। এখন 2/3 এর আকারে রাখলে তো আমার এটা সুন্দর দেখাইতেছে না। আমি যদি একটা কাজ করি 1/3 আকারে করে ফেলতে পারি, তাহলে আমি কিন্তু ওই যে এই আকারে লিখতে পারবো, কিউবিক রুট, ঠিক আছে? ওই যে সূত্র অনুযায়ী মনে আছে তো, কোনো কিছুর উপর 1 যেই পাওয়ার থাকবে, রুটের উপর ওই সংখ্যাটা বসবে, অথবা রুটের উপর যেই সংখ্যাটা বসবে, কোনো কিছুর পাওয়ার 1 ওই সংখ্যাটা হবে। তো এখানে যেহেতু 1 আনতে হবে, তো আমার 2 তো আমার রাখার দরকার নাই। আমি একটা কাজ করি, যেহেতু দুইটাই পাওয়ার, হুম, দুইটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, 2 স্কয়ার আলাদা করে 1/3 লিখতে পারি। এখন একটু দেখো তো, এই যে দুইটাই যেহেতু পাওয়ার, এই পাওয়ারটার সাথে যদি আমি গুণ আকারে করে আবার আগের লাইনে নিয়ে যাই, পারবো না? মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। একটা কথা মনে রাখবে, বীজগণিত আমাকে স্বাধীনতা দিছে, আমি যা ইচ্ছা তা করতে পারবো, শুধুমাত্র মানের পরিবর্তন করা যাবে না। ওয়েল, এখন দেখো এখানে √3 থাকলো, আর এদিকে 1 বাই, এটারে আমি 4 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি, এই যে 2 এর উপর স্কয়ারটা করে দিলাম আর কি, 2 গুণ 2 4 হয়ে গেল। এখন 1/3 মানে এটা তো আর, মানে তো আমরা জানি, এটা তো আর নতুন করে জানানো লাগবে না নাকি? 1/3 মানে কিউবিক রুট 4। তাহলে আমি এখন এটা এইভাবে লিখতে পারি, দেখো গুণ আকারে আছে তো, উপরে থাকবে √3, নিচে হচ্ছে কিউবিক রুট 4, এটাই অ্যান্সার। এটাই কি অ্যান্সার? তো আশা করি এটা হয়ে গেছে, এটার কোনো ইয়া নাই, হয়েছে, হয়েছে, ভালো, ওয়েল। এই হচ্ছে আমার সূচকের টুকটাক কাহিনী। এরপর উদাহরণ 4-এর যে খ নাম্বারটা, এটা তুমি নিজেই পারবা, এটা অলরেডি মৌলিক সংখ্যা দেওয়া আছে, এটা আমি আর করব না। যেটা মৌলিক সংখ্যা দেওয়া আছে সেটা আমি করব কেন, এখানে ভাঙানোর মতো তেমন কিছু নাই। তো উদাহরণ 4 হইলো আমার, হ্যাঁ। তো এরপর আমার উদাহরণ 5-এ একটা ম্যাথ আছে, এটা আবার আরেকটা টাইপ, এটা করি। এবং এটা করতে যাও তুমি এই মোটামুটি 4.1 এর যা যা টাইপের ম্যাথ আছে সব শিখা হয়ে যাবে। এটা করার আগে আমি আগে ছোট একটা জিনিস দেখব, এটা আগে মনে রাখবা। ইকুয়েশন বা যেটাকে আমরা বলি সমীকরণ, সমীকরণে দুই পাশে বেস সেম থাকলে, দুই পাশে বেস সেম থাকলে এবং উভয় পক্ষ সমান হলে, পাওয়ারও সমান। এটা আসলে এইভাবে বললে অনেকে বুঝবে না। এটা যখন আমি অঙ্ক করব, তুমি করবা, আমি করব অঙ্ক, তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সবাই।
আবার একই জিনিস পাওয়ারের ক্ষেত্রেও প্রযোজ্য। আবার ইকুয়েশনে ওই প্রথম লাইন দুই পাশে পর্যন্ত সেম, দুই পাশে পর্যন্ত সেম। এখানে হবে পাওয়ার সেম থাকলে এবং উভয় পক্ষ সমান হলে, অর্থাৎ উপরের লাইনটি আমি লিখতেছি, ইকুয়েশন বা সমীকরণের দুই পাশে বেস সেম থাকলে, এখানে কি ইকুয়েশন বা সমীকরণের দুই পাশে পাওয়ার সেম থাকলে এবং উভয় পাশ সমান হলে এবং উভয় পক্ষ সমান হলে বেজও সমান। ওকে, এই হচ্ছে আমার দুইটা সূত্র টাইপের জিনিস যেগুলো এই ম্যাথে কাজে লাগবে। এটা একটু মনে রাখবা, একটু মনে রাখবা। মনে না রাখলে এখন আমি উদাহরণ দিতেছি, উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। একটা সিম্পল ভাবে মনে রাখার ট্রিক্স বলি, এই জিনিসগুলো আসলে যত আমি ইকুয়েশন পড়বো, সংজ্ঞা পড়বো, থিওরি পড়বো, আমার কিছু মনে থাকবে না, কিন্তু যখন আমি ম্যাথ করব তখন আমার দেখবো যে এই জিনিসগুলো আয়ত্তে চলে আসছে। তো এইটা আমি দুই ভাবে উদাহরণ দিতে পারি। প্রথমটার উদাহরণ হচ্ছে এরকম, ধরো a টু দি পাওয়ার x সমান সমান a টু দি পাওয়ার y যদি হয়, এটারে আমি x সমান সমান y লিখতে পারি। জিনিসটা কি, বেস সেম দুই পাশ এবং দুই পাশ সমান, তাহলে আমি কি পাওয়ার গুলাও সেম লিখতে পারি। আবার একই সাথে আমি যদি a টু দি পাওয়ার x সমান সমান b টু দি পাওয়ার x লিখি, তাহলে আমি a সমান সমান b লিখতে পারি। এটা কিভাবে, দেখো এটার কি বেস সেম, সরি বেস সেম না, বেস আলাদা, কিন্তু এবার কি পাওয়ার গুলা সেম। অর্থাৎ পাওয়ার গুলা যদি সেম হয়, মাঝখানে সমান চিহ্ন থাকে, তাহলে বেস গুলা আলাদাভাবে সমান। এবং বেস গুলা যদি সেম হয়, বেস গুলা যদি সেম হয় হ্যাঁ, পাওয়ার গুলা আলাদা, তখন পাওয়ার গুলা সমান। কিন্তু এখানে কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে আমার এই যে এই পাশে আমার শর্ত হচ্ছে যে বেস, এখানে বেস তো হচ্ছে আমার এর মান অবশ্যই জিরো থেকে বড় হইতে হবে, এর মান জিরো থেকে বড় হইতে হবে। এবং কি এ ওয়ান হইতে পারবে না। অর্থাৎ আমি যদি ওয়ান টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়ান টু দি পাওয়ার বি লিখি, এক্ষেত্রে আমি এ সমান সমান বি লিখতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। অর্থাৎ এখানে ওয়ান হইতে পারবে না, অন্য যে কোনো সংখ্যা হইতে পারবে এবং অবশ্যই সেটা শূন্য থেকে বড় হতে হবে। এই হচ্ছে কাহিনী। আবার আরেকটা যে জিনিস সেটা হচ্ছে কি আমার, সেটা হচ্ছে এ এর মান আমার জিরো থেকে বড় হইতে হবে, এটা দ্বিতীয়টায়। বি এর মানও আমার জিরো থেকে বড় হইতে হবে। এবং এ এবং বি কোনটার মানই, এটা তো পাওয়ার সেম। আচ্ছা, এটা এখানে ওয়ান কোনো ফ্যাক্টর নয়, এখানে হচ্ছে কি, এখানে আরেকটা কাহিনী হইতেছে যে পাওয়ার, যেটা পাওয়ার তো আমরা জানি যে যে কোনো কিছু পাওয়ার জিরো হইলে ওয়ান হয়ে যায়। তো এটা যদি আমার এই পাওয়ার জিরো হয় দুইটার, অ্যান্সার তো সেই ওয়ানই হয়ে যাবে। তো এটা আমার তো নিয়ম জানি আমি, বেস কি বেস ওয়ান হইতে পারবে না। তো বেস যদি ওয়ান হয় তো আমার অ্যান্সার কি মিলবে? মিলবে না, অবশ্যই দুইটাই ওয়ান হয়ে যাবে। তো দরকারটা কি, আমি কি দুইটা ওয়ান বানানোর জন্য কোনোদিন ম্যাথ করব? করব না। তাহলে আমার কি এক্স এর মান এখানে জিরো হইতে পারবে না। কেন? কারণ এক্স এর মান যদি আমার হয় জিরো হয়, তাহলে আমার বেস তো ওয়ান হয়ে যাবে। তো ওয়ান হলে দুই পাশে ওয়ান, আমি এখানে অ্যান্সারটা মানে অঙ্কটা কি করব? অঙ্ক করার জন্য তো আমার এই কি বলে একটা সংখ্যা লাগবে নাকি? তো যেখানে আমার পাওয়ার দুইটা সেম, সেখানে পাওয়ার দুইটা মানে পাওয়ার জিরো হইতে পারবে না। দুই পাশেই আমার বেজ অবশ্যই শূন্য থেকে বড় হইতে হবে। যেখানে আমার বেজ সেম, সেখানে বেজের মানটা ওয়ান হইতে পারবে না। এবং তুমি নিশ্চিন্তে থাকো, তোমার পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে সেখানে এই ধরনের জটিলতা বিষয়ক কিছু তেমন কিছু দিবে না। কারণ এই অনুশীলনীতে আমি যে ম্যাথগুলো দেখছি সেগুলোতে এরকম জটিল ম্যাথ তেমন মানে তেমন জটিলতা বিষয়ক কোনো ম্যাথ আমি পাই নাই। তো চলো আমরা উদাহরণ, এটা কত, উদাহরণ এটা হচ্ছে 5, উদাহরণ 5টা করে ফেলি। উদাহরণ 5টা খুব ছোট একটা ম্যাথ। উদাহরণ 5-এ আমার একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা কি দেওয়া আছে? সমীকরণটা দেওয়া আছে হচ্ছে আমার 4 টু দি পাওয়ার x প্লাস 1, 4 টু দি পাওয়ার x প্লাস 1 সমান সমান 32। দুই পাশে আমার মৌলিক সংখ্যা নাই, তো দুইটারই আমার মৌলিক সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে 4 রে আমি লিখতে পারি কি 2 স্কয়ার টু দি পাওয়ার x প্লাস 1, আর 32 রে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। এখন 2 স্কয়ার টু দি পাওয়ার x প্লাস 1 যদি এটা ওই দুইটার সাথে গুণ করি, 2 আর x গুণ করলে কি হয়? 2 আর x গুণ করলে 2x প্লাস 2 আর 1 গুণ করলে 2। মনে রাখবা এই যে এখানে যদি একাধিক রাশি থাকে তাহলে এই সংখ্যাটা কিন্তু দুইটা রাশির সাথেই গুণ হবে। অনেকে কি করে শুধু 2x আর এই 1টা 1 এর মতো রাখা দেয়, এটা কিন্তু ভুল। বারবার বলতেছি, এখানে যে বাইরের যতগুলা রাশি থাকবে প্লাস আকারে মাইনাস আকারে, এই ভিতরের সংখ্যাটা সবগুলোর সাথে গুণ হবে। আর এদিকে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 5। এখন দেখো ওই যে আমার সেই সূত্রে চলে গেছে, একটু আগে যে দুটো একটু ডিটেইলসে বুঝাইলাম, বেস সেম পাওয়ার গুলা আলাদা, তাহলে আমি কি লিখতে পারি? পাওয়ার গুলা সেম লিখতে পারি, যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে। এখন এটা হিসাব করে তুমি এক্স এর মান বাইর করবে, এটাই হচ্ছে সেই সমাধান। তাহলে এক্স এর মান যদি আমি বাইর করি, 2 ওই পাশে গেলে কি হবে? 2x সমান সমান 5 থেকে 2 বিয়োগ হবে। এখন তাহলে আমি কি লিখতে পারি? 2x সমান সমান
3। এখন এটা ওই লাইনে ওই পরের লাইনটা ওই পাশে করি। তাহলে এখন দেখো 2x সমান সমান 3। তো দুই পাশে কি 2 দিয়ে ভাগ দিব, অথবা 2টা এই পাশে গুণাকার আছে ওই পাশে গেলে কি হবে, শুধু x থাকবে, আর ওই পাশে 2টা গেলে এদিকে গুণাকার আছে ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে 3/2, এটাই আমার অ্যান্সার। এটাই কি অ্যান্সার। তো আমার উদাহরণ 5 শেষ। এই পৃষ্ঠায় এই অনুশীলনীতে আমার সরল আছে কয়টা, 8টা। প্রমাণ করো আছে 7টা। সমাধান করো আছে হচ্ছে আমার 4টা। সমাধান করো আছে 4টা। আর কি, আর সৃজনশীল আছে হচ্ছে 2টা। এরপর আমার এইটা শেষ। তো আমি তো সব করাবো না আজকে, আমি শুধুমাত্র সরলটা করাবো, এবং সরলও সব করাবো না। 1 থেকে 8-এর মধ্যে যেগুলা মোটামুটি আমার কাছে ইম্পর্টেন্ট লাগতেছে বাকিগুলো তুমি পারবা। 1 নাম্বারটা আমার করানো লাগবে না, এটা মৌলিক সংখ্যা দিয়ে শুধু যোগ বিয়োগ করবা, পাইরা যাবা। 2 নাম্বারটাও আমার করানো লাগবে না, 2 নাম্বারটা করে দিই। 2 করব। 3 আর 4-এর মধ্যে যে কোনো একটা করব, কঠিনটা করব, 4 করব। 5 5 করব না, 5 পারবা? 5, আচ্ছা 5 করব। 6 করব। 7 আর 8-এর মধ্যে একটা করব, 8 করব। তো এই 5টা ম্যাথ আছে করব। চলো 2 করি, 2 খুব সহজ আছে, ছোট একটা ম্যাথ। 2 নম্বরে কি আছে, কিউবিক রুট 7 স্কয়ার ইন্টু কিউবিক রুট 7, নিচে আছে রুট 7। তো এটা কেমনে করবো, এটা খুব ইজি। এখানে আমার মৌলিক সংখ্যা আছে, বলেও এটাকে স্কয়ার করে দিও না, এটা মৌলিক সংখ্যা আছে অলরেডি 7। তো এটা তেমন একটা ভাঙান লাগবে না। কিউবিক রুট মানে কি 1 বাই ওই রুটের ওই 1/3 আর কি, উপরে পাওয়ার। এখানে যদি 5 থাকতো 1/5 লিখতাম। তাহলে 2 তো আগে থেকেই আছে, এটার সাথে পাওয়ার কি হবে 1/5। এটা আমি একবার ভাঙ্গা টাঙ্গা না লিখি, ঠিক আছে। 7 স্কয়ার যেহেতু আগে থেকেই আছে, হ্যাঁ 7 স্কয়ার আগে থেকেই আছে, 7 স্কয়ারের উপর কি হবে 1/3। আর এদিকে হবে কি 7 টু দি পাওয়ার 1/3, আর নিচে আমি কি লিখতে পারি 7 টু দি পাওয়ার হাফ। এখন দেখো এই 2 একে কত, উপরে হবে 2, 2 একে 2, নিচে 3। আর এদিকে কি 7 টু দি পাওয়ার 1/3, নিচে আছে 7 টু দি পাওয়ার হাফ। তা এখন তিনটারই বেস সেম, উপরে দুইটা গুণ আকারে আছে তাই এই দুটো যোগ হবে, আর নিচেরটা ভাগ আকারে আছে তাই এটা বিয়োগ হবে। তাহলে আমি এটা কি লিখতে পারি 7 টু দি পাওয়ার, উপরে আছে 2/3, এটার সাথে যোগ হবে কত, গুণ আকারে আছে হচ্ছে 1/3, আর নিচে ভাগ আকারে আছে 1/2, তাহলে 1/2টা আমার কি বিয়োগ হবে। এখন তিনটা একসাথে করে ফেলাও, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে সরাসরি ভাবে বসায় দিলেও অ্যান্সার পাওয়া যাবে। হিসাব করে করাই ভালো যেহেতু সূচকের অঙ্ক। লসাগু করতে গেলে কত আসে, 3 3 2 এর লসাগু, 3 একে 3, 3 একে 3, 6 আসবে লসাগু, ঠিক আছে। 6 লিখলাম। 6 দিয়ে 3 রে ভাগ দিলে 2, 2 দুগুণে কত 4। 6 দিয়ে 3 রে ভাগ দিলে 2, 2 একে 2 মাইনাস 6 দিয়ে 2 রে ভাগ দিলে 3, 3 একে 3। 4 আর 2 হচ্ছে 6, 6 থেকে 3 বাদ গেলে উপরে থাকবে কত 3, নিচে হচ্ছে 6। তাহলে আমি লিখতে পারি 7 টু দি পাওয়ার, কাটাকাটি গেলে 3 একে 3, 3 দুগুণে 6, 1/2। আর 1/2 মানে কি রুট 7। শেষ, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে আমার অনুশীলনীর 4.1, এটা হচ্ছে অনুশীলনী 4.1, অনুশীলনী 4.1, এটার 2 নাম্বারটার সমাধান। 2 শেষ আমার, চলো 4 নাম্বারে চলে যাই। 4 নাম্বারে কি আছে, 4 নাম্বারে আছে 2a ইনভার্স 1 প্লাস 3b টু দি পাওয়ার মাইনাস 1 মানে ইনভার্স 1, এটার উপর আবার পাওয়ার মাইনাস 1। এখন চলো আগে ভিতরের গুলোর হিসাব করি, ব্র্যাকেটের বাইরেটা পরে দেখতেছি। এটা মাইনাস 1 থাকুক, যেহেতু a এর উপর ইনভার্স আছে উপরে 2 থাকবে, আর নিচে কি এ, এই যে একটা দাগ দিয়া এ লিখবো, এর উপর পাওয়ার 1 লিখবো, নাকি 1 তো আর লেখা লাগে না, এভাবেই থাকবে। প্লাস এটাতেও সেম, 3 যেহেতু উপরে আছে, 3 3 এর জায়গায় থাকবে। আর এটা কি ওই যে 1 বাই বি টু দি পাওয়ার কি হবে, এই পাওয়ারটা হবে। 1 বাই মানে কি 1 তো 3 এর সাথে গুণ করে 3 হবে নাকি, তাই উপরে আর আলাদা করে 1 লিখলাম না। এগুলো এতক্ষণে বোঝার কথা, কয়েকটা ম্যাথ করছি এরকম। আর বিটা বি এর জায়গায় লিখবো, যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবা। আর এই 1টা বি এর উপর বসবে, এখন 1 যেহেতু বি এর উপর বসবে,
ওয়ান, কোনো কিছুর উপর পাওয়ার ওয়ান মানে কি ওই সংখ্যাটাই, বি বসে যাবে। এখন এইটা আমি লসাগু করলাম, দেখো লসাগু যদি করি নিচে থাকবে এ বি, উপরে উপরে থাকবে 2b প্লাস 3a নাকি, হ্যাঁ এটার উপর পাওয়ার হবে -1। এখন এখন কি করা যায়, -1 মানে কি 1/8, আর 1/8 মানে হচ্ছে ওয়ানটা হচ্ছে আমার মেইন দাগ। 2b প্লাস 3 এটারে আমি সাজিয়ে 3a প্লাস 2b লিখতে পারি, এটা আগে লিখি সুন্দর দেখায়। আর নিচে হচ্ছে ab। এখন মেইন দাগের উপরে যে সংখ্যাটা, হুম এটা তো আর ক্যালকুলেটরে করতে পারবা না, আমি বলি এটা নিয়মটা বলি। এই যে মূল দাগের উপরের সংখ্যাটা ফিক্স রেখা, নিচের দুইটা আমি উল্টা দিব সবসময় যদি এরকম তিনটা দাগ চলে আসে। মূল দাগ যেটা এটা আমার খেয়াল রাখতে হবে, যখন যেমন এখানে আমি ইনভার্স করছি 1, তো এইটা থেকে যেহেতু আমি ভাঙাইছি আমার মূল দাগ থাকবে কি এই যে এইটা বড়টা। আর এই যে ভিতরের সংখ্যাটা যেহেতু এটার উপর এটা নিচে চলে আসবে, পাওয়ারে 1 যাবে, এটা পাওয়ারে 1 মানে কি 1 পাওয়ার হলে পাওয়ারটার কোনো দাম নাই, কোনো কিছুর উপর পাওয়ার 1 মানে কি ওই সংখ্যাটাই। তো নিচে আর আমি আলাদা করে পাওয়ার দিলাম না, এটা হচ্ছে ওই যে ইনভার্সের সূত্রটা। তো 1 বাই নিচেরটার উপর পাওয়ার 1, আর নিচেরটা আমি লিখছি এটার উপর পাওয়ার 1 মানে কি এটাই থাকবে। আর 1 বাই মানে কি, যে 1 এর নিচে যে দাগটা দিছি এটা হচ্ছে আমার মেইন দাগ। এখন আমার কাজ হচ্ছে মেইন দাগের উপরে যে সংখ্যাটা অর্থাৎ 1, উপরের সংখ্যাটা আমি সব সময় ফিক্স রাখবো, ফিক্স রেখে নিচের দুইটা উল্টায় দিব। নিচের দুইটা উল্টায় দিলে এবি আসিল নিচে, এবি চলে যাবে উপরে, আর 3a প্লাস 2b আসিল নিচের কি উপরে, তো এটা আসবে নিচে। এখন এটার সাথে যদি আমি 1 গুণ করি আমার অ্যান্সার কি হবে, ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো 4 নম্বরের অ্যান্সার হচ্ছে এইটা, 4 শেষ আমার। চলো 5 নম্বরে চলে যাই। না বুঝলে কমেন্ট বক্স খোলা আছে, বারবার বলি। 5 নাম্বার, ওয়েল 5 নাম্বারটা দেখো, উপরে a স্কয়ার b ইনভার্স 1, নিচে হচ্ছে a ইনভার্স 2 b, এই পুরাটার উপর পাওয়ার কত 2, পুরাটার উপর পাওয়ার হচ্ছে 2। ওকে, তো এটারে আমি আলাদা করি, এর উপর পাওয়ার কত আছে 2, যেহেতু ভাগ আকারে আছে কি বিয়োগ হবে, তাহলে বিয়োগ দিলাম, নিচে আবার আছে কত -2। এখন আমি বিটারে আলাদা করি, বি এর উপর পাওয়ার আছে কত -1, যেহেতু ভাগ আছে বি দুইটা বিয়োগ হবে, নিচের পাওয়ারটা নিচে কত মাইনাস মানে নিচেরটার পাওয়ার কত 1, তাই বিয়োগ দিয়ে আমি কি লিখলাম নিচেরটার পাওয়ার অর্থাৎ 1 লিখলাম। এখন উপরে তো একটা ফার্স্ট ব্র্যাকেট দিছি, এখন আবার এগুলা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের জন্য ধরবে, অনেক জায়গায় ধরে। তো এটা হবে আমার সেকেন্ড ব্র্যাকেট, ভালো করে মুছে লিখি, অনেকের কনফিউশন থাকা যাবে। তো উপরে আছে স্কয়ার লিখলাম, এর উপর পাওয়ার আছে 2 মাইনাস -2 মানে a টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে কত প্লাস অর্থাৎ 2 প্লাস 2, আর b টু দি পাওয়ার -1 তার মানে কি b টু দি পাওয়ার -2, এটার উপর স্কয়ার। এখন a টু দি পাওয়ার 2 প্লাস 2 মানে কি a টু দি পাওয়ার 4 ইনটু b ইনভার্স 2 হোল স্কয়ার। এখন দুইটা আলাদা আলাদা রাশি, উপরে পাওয়ার সেম, তাহলে এই রাশি দুইটার উপর আলাদা আলাদা ভাবে পাওয়ার বসবে, অর্থাৎ a টু দি পাওয়ার 4 এর উপর আমি আলাদা স্কয়ার লিখবো, আর b ইনভার্স 2 এর উপর আমি আলাদা স্কয়ার লিখবো। তাহলে এটার অ্যান্সার কত হবে, a এর উপর 4 দুগুণে কত 8, অর্থাৎ a টু দি পাওয়ার 8 ইনটু b টু দি পাওয়ার -4। এটারে যদি আমি খুব সুন্দরভাবে লিখতে চাই, এই a টু দি পাওয়ার 8 টা থাকবে উপরে, আর এটার উপরে যেহেতু মাইনাস আছে মানে 1 বাই এই যে ইনটু 1 বাই কি হবে 1 বাই b টু দি পাওয়ার, এই পাওয়ারটা বসে যাবে 4। এখন আমি যেটা দেখি যে a টু দি পাওয়ার 8 এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে অ্যান্সার তো আমার a টু দি পাওয়ার 8 ই হবে নাকি, এটা তো চেঞ্জ হবে না, কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওইটাই হয়। তো এটা হচ্ছে আমার অ্যান্সার, a টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। তো 5 নাম্বার এক কথায় আমার শেষ, এটা দরকার নেই, হ্যাঁ এক কথায় আমার 5 নাম্বার শেষ। তো চলো এখন আমরা 6 নাম্বারে যাব, আর আমার দুইটা ম্যাথ বাকি আছে, সর্বোচ্চ 10 মিনিট টাইম লাগবে। এরপর আমার আরেকটা পার্টে আমি পার্ট বাই পার্ট আনতে হবে, এই চ্যাপ্টারে আসলে ম্যাথ বেশি। 6 নাম্বারে দেখো 6 নাম্বারে কি আছে, 6 নাম্বারে আছে রুট ওভার এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই,
রুট ওভার y ইনভার্স 1 ইন্টু জেড, রুট ওভার জেড ইনভার্স 1 ইন্টু এক্স। এখন একটা জিনিস দেখো, এই রুট ওভার মানে কি? সবগুলোর উপরই তো পাওয়ার হাফ নাকি? এখন যদি আলাদা আলাদা ভাবে কোনো রাশির উপর পাওয়ার হাফ থাকে, তাহলে ওই রাশিগুলা গুণ করে আমি একসাথে পাওয়ার হাফ লিখতে পারি না? ওই যে মনে আছে এই সূত্রটা তোমার, a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, এটা আমি কি a ইন্টু b টু দি পাওয়ার n পুরা একসাথে লিখতে পারি না? এটা ঠিক এইভাবেই করো, আমি রুটটা আর উঠাইলাম না, ঠিক আছে? যেহেতু রুটের মানে পাওয়ার হাফই, তাহলে এটাতে আমি বুঝছি যে পুরাটার উপর একসাথে রুট করা যাবে। কারণ দুইটার উপর একসাথে আলাদা আলাদা পাওয়ার হাফ, যদি একসাথে আমি আলাদা পাওয়ার হাফ লিখতে পারি, ওই হাফটা মানে কি? রুট। তো দুইটার উপর আলাদা রুট যদি আমি এভাবে লিখি, তাহলে আমি এটা এভাবে লিখতে পারি না? অবশ্যই পারি, কারণ a টু দি পাওয়ার হাফ ইন্টু b টু দি পাওয়ার হাফ, এটা সমান সমান যদি আমি a b টু দি পাওয়ার হাফ লিখতে পারি। একটু দেখো এই সূত্রের সাথে মিলাও, একটু তুমি নিজেই বুঝবা। a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, দুইটার বেজ আলাদা কিন্তু পাওয়ার কি? সেম। এই কারণে আমি দুইটা একসাথে গুণ করে কি পাওয়ার n লিখে দিছি। তো রুটের ক্ষেত্রেও সেম, দুইটা যদি আলাদা আলাদা রুট থাকে একসাথে রুট করে দিব, বেস আলাদা থাকলে। হুম, যদি আমার পাওয়ার হাফ এইভাবে লিখতে পারি, পাওয়ার হাফ মানে কি? রুটই তো নাকি? তাহলে পাওয়ার হাফ যদি আলাদা আলাদা ভাবে করে বেস সেম মানে বেস একই রেখে গুণ করে একসাথে পাওয়ার করে দিতে পারি, রুটের ক্ষেত্রে ওটা করতে পারি। তাহলে এখন আমি রুটটা সব একসাথে করে দিলাম, করে দিয়ে ভিতরের গুলো জাস্ট গুণ করে দিব। তাহলে প্রথমে কি আছে? এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই, এটার সাথে গুণ হবে কি ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড, এটার সাথে গুণ হবে জেড ইনভার্স 1 ইন্টু এক্স। এখন দেখো এই ইনভার্স 1 মানে কি বলো তো? মানে 1 বাই ওইটা, তাহলে 1 এর সাথে 1 মানে কি 1 উপরে, y উপরে, 1 আর y গুণ করলে y থাকবে উপরে, আর নিচে কি? নিচে x টু দি পাওয়ার 1 মানে কি শুধু x। এবার এটা হিসাব করে দেখো, 1 বাই y মানে কি y ইনভার্স 1 মানে কি 1 বাই y টু দি পাওয়ার 1 না? তাহলে 1 বাই y টু দি পাওয়ার 1 যদি আমি হয়, দেখো একটু ভালো করে দেখো, এটার সাথে কি z গুণ আকারে আছে, 1 আর z গুণ করলে কি হবে? z টা উপরে বসবে, আর y এর উপর পাওয়ার 1 করলে কি y তো হবে নাকি? চেঞ্জ তো হবে না কিছু। তাহলে আমার z টা বসবে উপরে। ওকে, তো এটার কাজও শেষ। তো এটাতে ঠিক সেম, যেহেতু যেহেতু z ইনভার্স 1 ইনটু x আছে, তাহলে x টা উপরের 1 এর সাথে গুণ করে x উপরে বসে যাবে, আর এই z ইনভার্স 1 মানে কি 1 বাই z, আর 1 এর সাথে x গুণ করে x হয়ে গেছে। ওকে, এখন দেখো এখন খুব সুন্দর একটা ফরম্যাট চলে আসে, x x কাটা, y y কাটা, z z কাটা, শুধু 1 থাকবে ভিতরে। তাহলে রুটের ভিতরে 1, ক্যালকুলেটর আছে তোমার কাছে, অ্যানসার 1ই হবে। এটার অ্যানসার কি 1। ওকে, তো 6 নাম্বার আমার শেষ। চলো আমরা আজকের দিনের লাস্ট ম্যাথ 8 নাম্বার ম্যাথটাতে চলে যাই। 8 নাম্বার ম্যাথটা দেখতে ছোট, করতে একটু বড়, হালকা পাতলা, সমস্যা নেই, আমাদের এটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। 8 নাম্বার ম্যাথটায় চলো, এবং আজকের এই পার্ট, এই লেকচারটা এখানে আমরা শেষ করব 8 নাম্বারটা করার পর। 8 নাম্বার ম্যাথটা কি ছিল? এটাও সরলের ম্যাথই। এখানে তো মৌলিক সংখ্যা আগে থেকে দেওয়া আছে, একটা বাদে বাকিগুলো মৌলিক দেওয়া আছে। 3 টু দি পাওয়ার m প্লাস 1 উপরে, নিচে আছে 3m টু দি পাওয়ার m মাইনাস 1, এটার সাথে ভাগ আছে 9 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে আছে 3m মাইনাস 1 m প্লাস 1। এটা দুইটা লাইন লাগবে, ওই পাশে যাবে, দুইটা কলাম লাগবে, তো এই পাশে আগে থেকে আমি দাগ দিয়ে রাখি যাতে সমস্যা না হয়। এখন 3 টু দি পাওয়ার m প্লাস 1 এটা আমি লিখলাম, আর নিচে 3 টু দি পাওয়ার m আর m গুণ করলে m স্কয়ার, আর m এর সাথে 1 গুণ করলে মাইনাস m। তো একটা নিয়ম আছে বীজগণিত বলো, যে কোনো ভগ্নাংশ বলো, এটা 7-6 এ করার কথা। যদি ভাগ আকারে থাকে কোনো রাশি, তাহলে আমি গুণ করে রাশি দুটা উল্টা দিতে পারি। এটা যদি না জেনে থাকো এখন জেনে নাও। যদি একটা ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশ ভাগ আকারে থাকে, এগুলো মনে হয় ক্লাস 4-5 এর জিনিস। একটা ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশ ভাগ আকারে থাকে, তাহলে গুণ করে আমি কি ওই পরবর্তী ভগ্নাংশ দুটো উল্টা দিতে পারি। তাহলে যদি উল্টা যায় এটা চলে যাবে উপরে, তাহলে উপরে হবে আমার এই দুইটার পাওয়ার আলাদা লিখি, 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। দেখো এটারই কিন্তু আমি লিখছি উপরে, এটারই আমি এভাবে লিখছি, কোনো সমস্যা নাই। 3 এর উপর এই ব্র্যাকেটটা আমি এটার উপর লিখে দিচ্ছি, দুইটার উপর, যেহেতু দুইটা আলাদা আলাদা পাওয়ার গুণ।
আর 9 টু দি পাওয়ার m প্লাস 1 এটারে আমি কি লিখতে পারি? 9 রে আমি 3 স্কয়ার লিখতে পারি না? 3 স্কয়ার টু দি পাওয়ার m প্লাস 1। এখন কি করা যায়? দেখি কি করা যায়। সব আগে ভাঙাই। 3 টু দি পাওয়ার m প্লাস 1 থাকলো। একটা কাজ করি। কাজটা হচ্ছে এই পাশের টুক যেহেতু আমার ভাঙ্গায় গেছে এই পাশের টুক হিসাব করে ফেলাই। এই পাশে যদি আমি হিসাব করি এই দুইটা বেস সেম ভাগ আকারে আছে তাহলে বিয়োগ হবে। তাহলে উপরে m প্লাস 1 এটা থেকে বিয়োগ হবে কি? এটা থেকে বিয়োগ হবে m স্কয়ার মাইনাস m। m স্কয়ার মাইনাস m এটা বিয়োগ হবে। আর এই পাশে আগে আমি কাজগুলো সেরে নিই। এই পাশে উপরে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র গেছে। সূত্রটা আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র বীজগণিতের একটা খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট সূত্র। 3 স্কয়ারের সাথে এগুলো যদি গুণ হয় 2 এর সাথে m গুণ করলে 2m প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2। এবার এই পাশেও দেখো একটা ফরম্যাট চলে আসছে 1 এর উপর স্কয়ার করলে 1ই হয়। তো এটা আর আমি লিখবো না। এই পাশে একটা সুন্দর ফরম্যাট চলে আসছে। আগে এই পাশে হিসাবটা করি। ব্র্যাকেটটা ভাঙাবো 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস m ইনটু এই পাশেও দেখো হিসাবটা করি। উপরে হচ্ছে m স্কয়ার মাইনাস 1 যেহেতু বেস সেম ভাগ আকারে আছে তো পাওয়ার পাওয়ার বিয়োগ হবে। বিয়োগ করব নিচেরটা, নিচে কি 2m প্লাস 2 এটা বিয়োগ করব। এখন বাকিটা আমি ওই পাশে করি, এই পাশে একটু সমস্যা হচ্ছে আমার। ওয়েল এরপরে কি করা যায়? এরপরে হচ্ছে আমার এরপরে এইটা হিসাবটা করি, এটা হিসাবটা করি, তারপরে দেখি কি করা যায়। 3 টু দি পাওয়ার m আর m এই দুটো m যোগ করলে 2m আর এদিকে কি মাইনাস m স্কয়ার প্লাস 1। ওকে এই পাশেরটা শেষ, এটার কাজ শেষ। ওই পাশের হিসাবটা করি 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1 মাইনাস 2m মাইনাস 2m মাইনাসে প্লাসে মাইনাস 2। ওই পাশের হিসাবটা শেষ হোক তারপরে আমি দেখি কি করা যায়। এটা তোর হিসাব শেষ, এটা এইভাবে আছে এভাবে রাইখা দিই। এটা যেহেতু আর কোনো কাজ নাই ওইটা আমি ফাইনাল হিসাবটা করি দেখি কি হয়। 3 টু দি পাওয়ার m স্কয়ার লিখলাম মাইনাস মাইনাস 2m লিখলাম মাইনাস 1 আর মাইনাস 2 কি হয় মাইনাস 3। এখন দেখি কি করা যায়, দুটো গুণ আকারে আছে বেস সেম তাহলে পাওয়ার পাওয়ার কি যোগ হবে। তাহলে 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 এটার সাথে যোগ হবে কি এই পুরো পাওয়ারটা m স্কয়ার মাইনাস 2m মাইনাস 3। এখন একটু দেখো কি করা যায়। এখন সম্ভবত আমরা একটা সহজ ইকুয়েশনে চলে আসছি। 2m 2m কাটা m স্কয়ার কাটা একটা প্লাস একটা মাইনাস, তাহলে এদিকে থাকে প্লাস 1 এদিকে থাকে মাইনাস 3। প্লাস 1 থেকে যদি আমি মাইনাস 3 বিয়োগ করি তাহলে আমার ইয়া থাকবে হচ্ছে মাইনাস 2। 3 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1 বাই 3 স্কয়ার নাকি 1 বাই তারপর 3 এর উপর এই পাওয়ারটা, তার মানে কি 1 বাই 9। এটাই আমার অ্যান্সার। আজকের লেকচার এখানে সমাপ্ত। আশা করি এই ভিডিওতে যতগুলো ম্যাথ করাইছি কারো তেমন কোনো সমস্যা নাই। এখানে আমরা উদাহরণ বেসিক এগুলা টুকটাক শেষ করার পাশাপাশি অনুশীলনী 4.1 এর 1 থেকে 8 এর মধ্যে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো ছিল 2-3টা বাদে মোটামুটি সবগুলোই করানো হয়েছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং যে কোনো জায়গায় প্রবলেম হইলে ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে। ধন্যবাদ।